প্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিওটা বেশ বড় হবে, একটু লম্বা হবে। ধৈর্য হারাবেন না, শেষ পর্যন্ত দেখুন। আশা করি উপকৃত হবেন। আমার আজকের ভিডিওর টপিকস গরু হাড্ডি সার কেন হয় বা গরু হাড্ডি সার হওয়ার কারণ কি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমাল ছেলে আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও গরু হাড্ডি সার হওয়ার কারণ। আসলে 6টি কারণে গরু হাড্ডি সার হয়। কারণ 6টি কী কী বিস্তারিত সবই জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। গরু হাড্ডি সার হওয়ার কারণ কি, যে কথা বলতেছিলাম, অনেকেই ইতিমধ্যে মন্তব্য করে ফেলেছেন যে হাড্ডি সার গরু আবার কাকে বলে। যে গরুটি খাবার দাবার দেওয়ার পরেও তার স্বাস্থ্য হয় না, একদম হাড় কঙ্কালগুলো বের হয়ে থাকে, পর্যাপ্ত খাবার দেওয়ার পরেও তার কোনো উন্নতি নাই, এই সমস্ত গরুকে হাড্ডি সার গরু বলা হয়। হাড্ডি সার কী কী কারণে হয়? তার প্রথম কারণ হলো জন্মগতভাবে গরু হাড্ডি সার হয়। যে গাভীটা তার বাচ্চা জন্ম দেবে, সেই বাছুরেরও তার মায়ের থেকে এই রোগটা হয়। তার কারণ, মা যদি হৃষ্টপুষ্ট না থাকে, মা যদি অসুস্থ থাকে, মা যদি অপুষ্টিজনিত কারণে ভোগে, এই সময় সে যে বাচ্চা জন্ম দেবে, এই বাচ্চাটা কিন্তু স্বাভাবিক অবস্থায় সে রোগা হবে, সে হাড্ডি সার হবে। যতই তাকে খাওয়ান, ভালোভাবে খাওয়ান, তার কোনো উন্নতি হবে না। নাম্বার 2, পুষ্টিজনিত কারণে। এই পুষ্টিজনিত কারণটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো বাছুরকে দানাদার খাদ্য যেসব আছে, আঁশ জাতীয় খাদ্য, দানাদার খাদ্য বা কাঁচা ঘাস, এগুলো পর্যাপ্ত পরিমাণে না দেওয়া। আর একটা হলো বাচ্চা জন্মের পর তাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ না খাওয়ানো এবং পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে দুধ না খাওয়ানো। একটি গাভী যখন বাচ্চা প্রসব করে তখন তাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ দিতে হয়। যে সমস্ত বাছুরগুলোকে তারা খামারিরা পর্যাপ্ত পরিমাণে শাল দুধ দেন না, এবং একটি বাছুরকে জন্মের পর 2 থেকে 4 মাস তাকে দুধ খাওয়াতে হয়, সেই দুধটা খাওয়াতেও যদি আপনারা গড়িমসি করেন, তাহলে বাছুর কিন্তু অপুষ্টিজনিত হবে এবং হাড্ডি সার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের খামারিদের মধ্যে একটি দেশি গাভীর দুধ যদি 3 থেকে 4 কেজি হয়, বেশি লাভের আশায় সবটুকু দুধ আপনারা দহন করে বাজারে বিক্রি করেন লাভের আশায়, কিন্তু বাছুরের দিকে খেয়াল রাখেন না যে আপনার বাছুরটা কী খাবে। তো এই সমস্ত যারা খামারি আছেন, এরা এরকম করে দুধ বাছুরকে না খাওয়ানোর কারণে আপনাদের বাছুরগুলো কিন্তু হাড্ডি সার হয়ে যায়। এটা আপনার নিজের দোষের কারণে কিন্তু হইতেছে। আবার যারা দেখবেন যে বাছুরকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ এবং পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ায়, অনেক খামারি আছেন যারা 2-3 কেজি দুধ হলে তারা দহন করেন না, বা দহন করলেও খুব অল্প পরিমাণে দুধ দহন করেন, বাকিটা বাছুরকে খাওয়ান। এই ধরনের বাছুর 1 বছর পূর্ণ হতে না হতেই দেখবেন তার মায়ের সমান হয়ে গেছে। আপনি দুধ যদি 30,000 টাকার বিক্রি করেন, দেখবেন বাছুরের মূল্য হয়ে গেছে 1 লাখ টাকা। এতে কিন্তু ক্ষতি এবং লাভ দুইটাই কিন্তু আপনার, অন্য কারো কিন্তু যায় আসে না। তো সেই হিসাবে বাছুর জন্মের পর পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াবেন এবং বাছুরের পর 2 থেকে 4 মাস বাছুরকে মায়ের বুকের দুধ খাওয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন। আর একটি হলো বাছুরকে দানাদার খাবার যেগুলো আছে, যেমন গম ভাঙা, ভুট্টা ভাঙা, খেসারি কালাই, এগুলা যে সমস্ত পুষ্টি দানাদার খাবার, আঁশ জাতীয় খাবার আর অন্যান্য খাবার, কাঁচা ঘাস, এগুলোকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে দিলে দেখবেন আপনার গরু হাড্ডি সার হবে না। অনেক খামারি আছেন দেখেন, যেখানে আপনার সামর্থ্য আছে 10টা গরু পোষার, সেখানে আপনি কিন্তু 30টা গরু কিন্তু অনেক সময় নিয়ে রাখেন। কী জন্য নিয়ে রাখেন? যে আমার প্রচুর খড় আছে, খড়ের তো কোনো অভাব নাই, তো খড় খাওয়াবো, আর দিনের মধ্যে কিছু ভাত, কিছু ধানের কুড়া, ধান থেকে কিছু কুড়া পান, কুড়া দিয়ে একটু লবণ দিয়ে পানি খাওয়ালেই তো হয়ে গেল, আর কি লাগে, অনেক খড় আছে আমার, খাওয়াতে পারবে। কিন্তু তা না। আপনি 30টা গরু যদি আপনি পোষেন, শুধু আপনি খড় দিয়ে, লবণ পানি দিয়ে, ভাত দিয়েই আপনার গরু খামারি আপনি পরিপূর্ণ লাভবান হতে পারবেন না। এতে করে আপনাকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার দিতে হবে এবং অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে। সেক্ষেত্রে যেখানে আপনি 10টি গরুর লালন পালন করার সামর্থ্য রাখেন, সেখানে কেন আপনি 30টি গরু লালন পালন করবেন?
এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন যে বাছুরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে। শুধু গরু লালন পালন করলেই হবে না, তাহলে কিয়ামত পর্যন্ত গরুর খামার করে আপনি কোনোদিন লালন পালন করে গরু সফলতা অর্জন করতে পারবেন না। নাম্বার 4, পরজীবীজনিত কারণে। পরজীবী মানে কৃমি, যেগুলো ভিতরে থাকে যে কৃমিগুলো সেগুলো অন্তঃপরজীবী, এবং যেগুলো বাইরে থাকে এগুলোকে বহির্পরজীবী বলা হয়। অন্তঃপরজীবী বলতে গোল কৃমি, ফিতা কৃমি, কলিজা কৃমি, এগুলো আরও যে কৃমিগুলো আছে এগুলো হলো অন্তঃপরজীবী। এগুলোকে মুখে যে ওষুধগুলো খাওয়াবেন এই অন্তরের কৃমিগুলো নষ্ট হয়ে যাবে। তো আর বহির্পরজীবী যেগুলো আছে উকুন, আঠালি, মাইট, সিঁদুর পোকা, এগুলো হলো বহির্পরজীবী। তো বহির্পরজীবীগুলো অনেক সময় আমাদের অবহেলার কারণে গরুকে গোসল করাই, কিন্তু ঘষে ঘষে গোসল করাই না। লেজের নিচে, পায়ের চিপায় দেখবেন এই উকুন, আঠালি, সিঁদুর পোকা বা থুতনির নিচে গরুর, এগুলোর নিচে কিন্তু এই বহির্পরজীবীগুলি বসবাস করে, এবং সে আপনার গরুর শরীর থেকে যথেষ্ট পরিমাণে যে পুষ্টি নেয়, যে রক্ত থাকে, রক্ত চুষে চুষে খায়, ফলে গরু দিন দিন শুকিয়ে যায় এবং হাড্ডি সার হয়। এক্ষেত্রে আপনারা যারা খামারি আছেন আপনারা খেয়াল করবেন, এবং এক্ষেত্রে গরু সব জায়গায় ঘষে ঘষে গোসল করাবেন। থুতনির নিচে ঘষে ঘষে গোসল করাবেন, লেজের ফাঁকায়, চিপায় চাপায়, পায়ের চিপায় চাপায়, এগুলোকে আপনারা গোসল করাবেন সুন্দর করে। এবং যদি উকুন, আঠালি, মাইট থাকে তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন, অনেক সময় খেয়াল করেন না। এই খেয়াল না করার কারণেও কিন্তু গরুটা এরকম দিন দিন শুকিয়ে যায়, হাড্ডি সার হয়, যে এত খাবার দেন কেন মোটা হচ্ছে না, এগুলো কিন্তু আপনাদের অবহেলা। একজন খামারি হিসেবে আপনার দায়িত্ব হলো এরকম খেয়াল করে গরুর যত্ন নেওয়া, দেখা। আর যেগুলো অন্তঃপরজীবী আছে সেগুলো খুব বিভিন্ন বোলাস, যেমন এলটিবেট, রেনাডেক্স, অ্যান্টিওম, আরও যে ওষুধগুলো আছে বাজারে সুনামধন্যর, এগুলো মুখে খাওয়াবেন। এবং অনেক সময় দেখেন যে আপনারা যারা খামারি আছেন তারা সঠিকভাবে কৃমির ডোজ করান না। গরুর ওজন আছে আপনার 400 কেজি, আপনি 1টি বা 2টি কৃমির ওষুধ খাওয়াই শেষ, আর খাওয়ান না, খাওয়াইছি তো হয়ে গেছে। কিন্তু এরকম না, একটা গরুর বডি ওয়েট হিসাবে, ওজন হিসাবে তাকে কৃমির ডোজ দিতে হয়, এবং তাকে বুস্টার ডোজ করাতে হয়। গরুর পূর্ণাঙ্গ কৃমির ডোজ কোনটা সেটা আমি আপনাদেরকে বলে দেব। 1 সপ্তাহ আগে যদি আপনি ধরুন আজকে আপনি একটা ইনজেকশন করালেন, ইনজেকশন করাবার 7 দিন পর আপনি আবার ওই গরুটাকে ট্যাবলেট খাওয়াবেন বা বোলাস খাওয়াবেন, তাহলে আপনার একটা বুস্টার ডোজ হয়ে গেলে এই গরুকে আর কৃমি আক্রান্ত করতে পারবে না, বা গরু আপনার কৃমিজনিত কারণে হাড্ডি সার হবে না। আমরা আজ থেকে এরকমভাবে গরুকে পূর্ণাঙ্গভাবে কৃমির ডোজ করাবো। বহির্পরজীবী এবং অন্তঃপরজীবী উভয় কৃমিগুলো মেরে ফেলবো, বা উকুন, আঠালি, সিঁদুর পোকা যেগুলো আছে এগুলোর জন্য ব্যবস্থা নেব, এবং গোসল করানোর সময় অবশ্যই সব জায়গায় ঘষে ঘষে গোসল করাবো। বন্ধুরা, এবার নাম্বার 5, শরীরে মৃদু জ্বর থাকা। দেখবেন অনেক গরু আছে, দেখবেন সব সময় মনে হয় জ্বর আছে, শরীরটা ফুলে আছে, লোমগুলো দাঁড়িয়ে আছে, অন্তরে জ্বর বসে থাকে, যতই খাওয়ান কোনো উন্নতি নাই, দিনের পর দিন খাওয়াতেছেন, মাসের পর মাস খাওয়াতেছেন, কিন্তু এই সময় গরুর কোনো উন্নতি হচ্ছে না। আপনি এই সময় একজন ভালো চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই চিকিৎসা নেবেন। শরীরে মৃদু জ্বর থাকার কারণেও কিন্তু আপনার গরু হাড্ডি সার হয়ে যায়, কোনো সময় শরীর ভালো লাগে না, গরুর শরীরের উন্নতি হচ্ছে না। এবং সবশেষ নাম্বার 6, যেটি দীর্ঘমেয়াদী প্রাণঘাতী রোগ। দীর্ঘমেয়াদী প্রাণঘাতী যে রোগ যদি কোনো গরুর শরীরে থাকে তাহলে আপনার গরু কোনো দিন মোটা তাজা হবে না, হাড্ডি সার হয়ে। 6 নাম্বার যেটা, এটা হলো দীর্ঘমেয়াদী প্রাণঘাতী রোগে যদি আপনার পশু ভুগতে থাকে বা আক্রান্ত থাকে তাহলে কিন্তু আপনার গরু হাড্ডি সার হয়ে যাবে। খাবার দাবার যতই ভালো দেন না কেন গরুর কোনো উন্নতি হবে না। যেমন অ্যাজমা, যক্ষ্মা, লিভার আক্রান্ত হলে, যক্ষ্মা, অ্যাজমা এবং লিভার আক্রান্ত হলে অনেক সময় এই যক্ষ্মা এবং অ্যাজমা হলেও গরু হাড্ডি সার হবে। অনেক খামারি এবং চিকিৎসক বুঝতেই পারেন না যে গরুটির অ্যাজমা বা যক্ষ্মা আছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, বা লিভারের সমস্যা হয়েছে। এই কারণ বুঝতে না পারার কারণেও, শতবার চিকিৎসা নেওয়ার কারণেও কিন্তু গরুটি সেরে ওঠে না। যাই হোক, অনেক সময় দেখবেন গরুর লিভার 4 ভাগের
3 ভাগই ড্যামেজ হয়ে গেছে। অতিরিক্ত কলিজা কৃমির কারণে দীর্ঘদিন যাবৎ গরুকে যারা কৃমির ডোজ করার নাই, আপনাদের অবহেলার কারণেই গরু কিন্তু এই কলিজা রোগে আক্রান্ত হয়ে গেছে। কলিজা যখন 4 ভাগের 3 ভাগই ড্যামেজ হয়ে যায়, অকেজ হয়ে যায়, তখন কিন্তু যতই খাবার দেন আপনার কোনো উন্নতি হবে না। এই কলিজার সমস্যার কারণে গরুর পাতলা পায়খানা হবে, গরুর থুতনির নিচে ফুলে যাবে, গরু খেতে চাবে না, এরকম অনেক রোগ দেখা দেবে। এ সময় আপনি একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের দ্বারা বা অভিজ্ঞ ডাক্তার, ভেটেরিনারি সার্জন যারা আছে তাদের পরামর্শে লিভারের চিকিৎসা নেওয়ার পরে ঠিক হতে পারে। হয়তোবা আপনি আশা করতে পারেন না, কারণ লিভার যখন 4 ভাগের 3 ভাগ ড্যামেজ হয়ে যায় তখন ওই গরু ভালো হওয়া অনেক কঠিন হয়ে যায়। এবং কোনো গরুর যদি জরায়ুতে টিউমার থাকে বা ভিতরে টিউমার থাকে, দেখবেন এই প্রাণঘাতী রোগের কারণেও গরু বাড়তেছে না, গরু হাড্ডিসার হয়ে যায়। তো বন্ধুরা, আজকে যে গরু হাড্ডিসার হওয়ার যে 6টি কারণ জানালাম, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।